মা আর বউয়ের মধ্যে প্রায় দেখি ঝগড়াঝাটি হয়। প্রথম বউয়ের দোষ ভেবে বউকে দুই একটা থাপ্পড় দিয়ে বকাবকি করে আমার মায়ের কাছে ক্ষমা চাওয়াই, চুপ করতে বলি, ঘরে পাঠিয়ে দেই। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বুঝে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলাম দোষ আমার বউয়ের নয়, দোষ আমার মায়ের। মা প্রতিদিন আমার বউয়ের উপর অমানবিক আচরণ করে, তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নেয় এবং খোঁটা দিয়ে কথা বলে। তোমার কাজ করতে এতক্ষণ সময় লাগে কেন? আমাদের সময় আমরা একসাথে কত কাজ করেছি জানো? এটা তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির নিয়মে থাকতে হবে। আমার ছেলে আসলে সেজেগুজে বসে থাকবে আর সারাদিন কাজকর্ম কি সব আমি করব? মা, আমি রান্নাটা শেষ করেই কাপড়গুলো ধুয়ে দিতাম। তুমি কি করো না করো আমার জানা আছে। কথা না বাড়িয়ে এখন কাজ শেষ করে তাড়াতাড়ি খাবার টেবিলে এসো। তোমার আব্বার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার বেড়ে দাও। এসব দেখেও বেশ কিছুদিন চুপ করে থাকি, কিন্তু অবাক হলাম তরি আমাকে কোনো দিন মুখ ফুটে কিছুই বলে না, একটা বারও বলল না তার কষ্টের কথা। সে মুখ বুঝে সবকিছু সহ্য করে নিত, কিন্তু এতদিন আমি অনেক চুপ করে দেখেছি। তবে আমার একদিন ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। সেদিন অফিস থেকে বাসায় এসে দেখলাম মা ইচ্ছে করে গায়ে পড়ে বউয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হতে যাচ্ছে, কিন্তু বউ চুপ করে মাটির নিচে তাকিয়ে চোখের অশ্রু ফেলছে। তৎক্ষণাৎ আমি সেখানে যেতেই মা আমাকে দেখেই কান্নার অভিনয় করে বলতে লাগলো, দেখ না বাবা, তোর বউ প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, আমাকেও সহ্য নয় বললেই হয়। আমি থাকবো না এই বাড়িতে, দরকার হলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, তবুও তোদের সাথে একসাথে থাকবো না। লক্ষ্য করলাম মায়ের এসব কথায় আমার বউ কোনো কিছু উত্তর না দিয়ে দাঁড়িয়ে অভাগার চোখের অশ্রু ফেলছে। আমি মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বললাম, মা, আমি কিন্তু সবকিছু দেখেছি এবং বেশ কদিন ধরে লক্ষ্য করছি দোষ ফারিহার নয়, দোষ কিন্তু তোমার। তুমি ইচ্ছা করে ফারিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছ। আমার কথায় মা কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, তুই তোর বউয়ের আঁচলে বন্দী হয়ে গেছিস, কিছু বলতে হবে না আমাকে আর। আমি ফারিয়াকে সান্ত্বনা দিলাম, তুমি ঘরে যাও, আমি মাকে বুঝিয়ে বলছি। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি জানি ফারিয়া, আমি আগে থেকেই সবটা আন্দাজ করেছিলাম, কিন্তু উনি আমার মা, ওনাকে যেহেতু কিছু বলতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোমাকে শাসন করে চুপ করিয়ে দিতাম। ফারিয়ার চোখের জল মুছে বললাম, ঘরে গিয়ে বসো, আমি তোমার কাছে আসছি। ফারিয়া যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরের দিকে গেলাম। মা চুপ করে বসে আছে। আচ্ছা মা, আমার মুখ থেকে শুধু মা ডাকটা শোনার জন্য তুমি কতই না ত্যাগ স্বীকার করেছো, তাই না? অথচ তুমি দেখো, অন্য একটা মেয়ে নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে তোমার কাছে এসে তোমাকে মা বলে ডাকছে। এটা কি তোমার সৌভাগ্যের বিষয় নয়? দেখো মা, সারাদিন আমি অফিসে থাকি, তোমার দেখাশোনা কে করে? তুমি দুদিন পর তো অসুস্থ হও, তোমার পাশে কে থাকে? তোমার দেখভাল কে করে? নিশ্চয়ই ফারিয়া করে। তোমার যখন যা প্রয়োজন তুমি কার থেকে চেয়ে নাও? নিশ্চয়ই ফারিয়ার থেকে। মা, আমি জানি তোমার মেয়ে নেই, তবে তুমিও তো একটা মেয়ে, তুমি জানো বোঝো একটা মেয়ে পরিবার পরিজন ছেড়ে অন্যের বাসায় কেমন ভাবে বেঁচে থাকে, কেমন একটা ডিপ্রেশনে থাকে। তুমি যদি শাশুড়ি হয়ে ওর দেখভাল না করো, মেয়ের মতো না দেখো, তাহলে দেখবে কে? ও তোমার বাড়িতে এতিম, আর আব্বাকে আব্বা ডেকে খুব সহজেই আপন করে নিয়েছে। তোমরা কি পারো না তাকে মেয়ের আসনে বসিয়ে ভালোবাসায় আপন করে নিতে? খেয়াল করলাম মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ফোপা কান্নায় ভেঙে পড়ে মুখ আঁচল দিয়ে মা নিজের মুখ ঢেকে নিল। আমি আর মাকে লজ্জা দিলাম না। এদিকে রুমে ফিরতেই ফারিহা আমার কাছে এসে অশ্রুসিক্ত চোখে বলল, আম্মাকে সব বললেন কেন? আমি হয়তো একটু ভুল করেছিলাম। না হলে কি? মুচকি হেসে বললাম, ফারিহা চুপ করো, বলেছি তো আমি সব জানি, তবুও আম্মাকে এসব বলা আপনার উচিত হয়নি, উনি মুরব্বী মানুষ। আচ্ছা এসব বাদ দাও প্লিজ, আমার ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। ফারিয়া চোখ মুছে বলল, ও আমি তো খেয়াল করিনি এতক্ষণ, আপনি ফ্রেশ হয়ে আসুন, বলে সে খাবার আনতে গেল। রাত 11টা, ফারিহা সহ রুমে বসে আছি, মেয়েটাকে হাসানোর চেষ্টা করছি। তখনই মা আলতো পায়ে আমাদের রুমে আসলো। ফারিহা বসা থেকে উঠে নিজের ভদ্রতায় বলল, আম্মা বসুন। তখনই মা কান্না ভেজা চোখে ফারিহার হাত দুটি চেপে ধরে বলল, আমাকে ক্ষমা করো বৌমা, আমি না বুঝে তোমার উপর অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। ফারিহার চোখে অশ্রু। সে মাকে বলল, এসব কি বলছেন আম্মা? আমি আপনার মেয়ের মতো, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ফারিহা মায়ের পা ধরতে গেলে মা ফারিহাকে বাধা দিয়ে বুকে টেনে নিয়ে কপালে চুমু দিল। ফারিহাও মাকে জড়িয়ে ধরল। এসব দেখে আমার চোখের কোণেও অশ্রু চলে আসলো। আসলে এরকম ভাবে শাশুড়ি বৌমা মিলেমিশে চললে সংসারে অশান্তির সৃষ্টি হয় না। পরদিন আমি দেখি আমার মা আর বউ শপিং করে ফিরছে। তারা এখন একসাথে কেনাকাটা করতে যায়, দুজনে পছন্দ করে একে অন্যের জন্য জিনিস কেনে। আমার বুকটা ভরে গেল। কয়েকদিন কেটে গেল। ছুটির দিনে আমি বাসায় ছিলাম। ফারিয়া কাপড় সেলাতে দিয়েছিল, সেগুলো নিয়ে ফিরল। তোমাকে কতবার বলেছি বৌমা, এভাবে সালোয়ার কামিজ পরে বাইরে যাবে না, লোকজন নানা কথা বলে, তুমি একটা বাড়ির বউ, সেটা ভুলে গেলে তো চলবে না। বাবার কথাগুলো রুম থেকে শুনেই আমি বাহিরে বেরিয়ে আসি। আমাকে দেখে আব্বা বললেন, তোর বউকে শেখাতে পারিস না? এসব কি পোশাক? বাড়ির বউ এভাবে ঘরের বাহিরে কেন যাবে? সন্ধ্যাবেলা বাড়ির বউয়েরা ঘরে ফেরে নাকি? ফারিহা বলল, আব্বা কাপড় সেলাতে দিয়েছিলাম,
সেখান থেকে কাপড় দিতে একটু দেরি করলো, আর আসার পথে হয়েছে চুপ করো, সাফাই দিতে হবে না। এমন সময় সেখানে কোত্থেকে আমার মা এসে ফারিহাকে ধরে বলল, আমজাদ সাহেব, আপনার যুগ চলে গেছে, এটা আধুনিক যুগ। আমার ছেলের বউ আধুনিক যুগের মেয়ে, ওকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখনকার মেয়েরা সালোয়ার কামিজ পরে ঘরের বাহিরে সবখানি কাজ করে, এটা এমন আহামরি কোনো বিষয় না। কিন্তু নাচ, লোকে কি বলবে সেটাও তো মাথায় রাখতে হবে, তাই না? আশেপাশের লোকের কথাগুলো তো আর তোমাদেরকে শুনতে হয় না, শুনতে হয় আমাকে। তারা বলে তোমার ছেলের বউ সালোয়ার কামিজ পরে ড্যাং ড্যাং করে বাহিরে ঘুরে বেড়ায়। লোকে কি বলবে সেটা ভাবার কোনো দরকার আমি দেখি না, কারণ আমরা বিপদে পড়লে তারা কেউ এগিয়ে আসবে না। আর কি বললে সন্ধ্যাবেলা ঘরে ফিরেছে, তাতে কি এমন হয়েছে? আজকালকার মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি সংসার চালায়। অনেকে তো বাইরে কাজ করে এসে আবার ঘরের হাল ধরে। আমার মেয়েকে তুমি একদম এসব বলবে না বলে দিলাম। মায়ের কথায় আব্বা একেবারে চুপসে গেলেও আমি আর ফারিহা বেশ খুশি হলাম। লক্ষ্মী মা আমার, লক্ষ্মী মেয়েটা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের পরিবারের শাশুড়ি বৌমার চিত্রটি কেমন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।